নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আন্তর্জাতিক রাজনীতির মঞ্চ থেকে ভারত সরকারের একটি অত্যন্ত বড় এবং ঐতিহাসিক স্ট্র্যাটেজিক মুভ আমাদের সামনে এসেছে। যখন গোটা পৃথিবীর মিডিয়া আর আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর আটকে রয়েছে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরের ওপর, ঠিক তখনই ভারতের বর্তমান সরকার নিঃশব্দে মাটির ওপরে এমন এক রিয়েল গেম খেলে দিয়েছে যা চীনের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারত সরকার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য 2.3 লক্ষ কোটি টাকা অর্থাৎ প্রায় $50 বিলিয়ন একটি ম্যাসিভ ফান্ডের অনুমোদন দিয়েছে এবং এই বিশাল পরিমাণ টাকা সরাসরি খরচ করা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের বা নর্থ ইস্ট অঞ্চলের ইনফ্রাস্ট্রাকচার এবং সুরক্ষার পেছনে। আর ভারতের এই বিশাল মাস্টার স্ট্রোক দেখে বিশ্বের 1 নম্বর টেকনোলজিক্যাল জায়ান্ট জাপানও ভারতের এই অ্যাক্ট ইস্ট পলিসির অংশ হতে হাত বাড়িয়ে দিয়েছে। জাপান এবং ভারতের এই যৌথ যুগলবন্দি দেখার পর থেকেই বেজিংয়ের রাতের ঘুম উড়ে গেছে। এটি এমন এক ঐতিহাসিক পদক্ষেপ যার মাধ্যমে বিগত কয়েক দশকের ভুলগুলোকে চিরতরে সংশোধন করতে চলেছে ভারত। কিন্তু বন্ধুরা, এখানে আমাদের সবার মনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগা স্বাভাবিক। ভারত সরকার হঠাৎ কেন সমুদ্রের চেয়েও বেশি এই পাহাড়ি অঞ্চলের উপর এত বেশি গুরুত্ব দিচ্ছে? কেন হঠাৎ $50 বিলিয়ন মতো বিপুল পরিমাণ অর্থ এই উত্তর পূর্ব ভারতের পেছনে খরচ করার সিদ্ধান্ত নেওয়া হলো? কেনই বা দূরপ্রাচ্যের দেশ জাপান কয়েক হাজার মাইল দূর থেকে এসে আমাদের নর্থ ইস্টের পাহাড় জঙ্গলে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতে এত বেশি আগ্রহী হয়ে উঠল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের এই ডেভেলপমেন্ট দেখে চীনের কেন এত বেশি মাথা ব্যথা শুরু হয়েছে? কেন তারা অরুণাচল প্রদেশের বিভিন্ন গ্রামের নাম রাতারাতি বদলে দেওয়ার চেষ্টা করছে? আর এই সমস্ত প্রশ্নের নিটল বাস্তব আর আসল জিওপলিটিক্স আমরা একদম সহজ সরল ভাষায় বিশ্লেষণ করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই প্রজেক্ট ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং গ্লোবাল সাপ্লাই চেনের ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে চলেছে। এই পুরো বিষয়টিকে গভীরভাবে বুঝতে গেলে আমাদের প্রথমে ইতিহাসের একটা নির্মম বাস্তবকে জানতে হবে। স্বাধীনতার পর থেকে প্রায় 70 বছর ধরে আমাদের এই উত্তর পূর্ব ভারত বা নর্থ ইস্ট অঞ্চলটি যেন দিল্লির বুকে বসে থাকা পূর্বতন সরকারগুলোর কাছে একটি ভূরাজনৈতিক অবহেলার জায়গা বা জিওপলিটিক্যাল আফটার থট হিসেবে রয়ে গিয়েছিল। এই অঞ্চলটিকে মূল ভারতের সঙ্গে যুক্ত করার কোনো বাস্তবসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনাই আমাদের সরকারগুলোর ছিল না। আমাদের এই 7টি বোন বা 7 সিস্টার্স রাজ্যকে অলিখিতভাবে বন্দি করে রাখা হয়েছিল 22 কিলোমিটার একটি অত্যন্ত সংকীর্ণ গিরিপথের পেছনে, যাকে আমরা ভূগোলের ভাষায় বলি শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। বাস্তব পরিস্থিতি হলো, এই চিকেন স্নেক আমাদের উত্তর পূর্ব ভারতের জন্য সবসময় একটি ফাঁসির ফাঁদের মতো কাজ করেছে। কারণ এর এক পাশে রয়েছে নেপাল, এক পাশে চীন আর অন্য পাশে বাংলাদেশ। এই সংকীর্ণ করিডোরটি যদি কখনো কোনো শত্রু দেশ অবরুদ্ধ করে দিতে পারে, তবে মূল ভারতের সঙ্গে উত্তর পূর্বের 5 কোটির ভারতীয় নাগরিক এবং একটি বিশাল ভূখণ্ড মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটি ছিল ভারতের সবচেয়ে বড় জিওগ্রাফিক্যাল নাইটমেয়ার। চীনের সৈন্যরা সবসময় চুম্বি ভ্যালিতে বসে এই চিকেন স্নেকের উপর নজর রাখত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো 1962 সালের চীন ভারত যুদ্ধের পর তৎকালীন সরকার নর্থ ইস্টের সুরক্ষার জন্য যে পলিসি নিয়েছিল তা ছিল অত্যন্ত দুর্বল এবং আত্মঘাতী। তৎকালীন নীতি নির্ধারকদের যুক্তি ছিল, আমরা যদি আসাম, অরুণাচল বা মেঘালয় বর্ডার এলাকায় ভালো রাস্তাঘাট বা ব্রিজ তৈরি না করি, তবে চীন যদি কখনো ভারতকে আক্রমণ করে তারা মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না। ভাবুন, দেশের সুরক্ষার নামে একটা আস্ত অঞ্চলকে ইচ্ছাকৃতভাবে অবহেলিত, অনুন্নত এবং যোগাযোগহীন করে রেখে দেওয়া হয়েছিল। এই ভুল নীতির কারণে সেখানে দিনের পর দিন দারিদ্র্য বেড়েছে, আর দারিদ্র্যের সুযোগ নিয়ে সেখানে বিদেশি মদতে ইনসার্জেন্সি বা উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু 2014 সালের পর এই সম্পূর্ণ মানসিকতা এবং ডিফেন্স স্ট্র্যাটেজি পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। বর্তমান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অবহেলা নয়, উত্তর পূর্ব ভারতই হবে দেশের উন্নয়নের মূল প্রবেশদ্বার। বন্ধুরা, এবার আমরা প্রবেশ করব সেই $1 ট্রিলিয়ন সিক্রেটে, যা মূলধারার মিডিয়াগুলো প্রায় কভার করেই না।
ভারত সরকার যে এই 2.3 লক্ষ কোটি টাকা শুধু রাস্তা বানানোর জন্য খরচ করছে তা কিন্তু নয়। এর পেছনে রয়েছে এক বিশাল অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দূরদর্শিতা। যখন এই অঞ্চলে হাইওয়ে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা শুরু হলো, তখন ভারত সরকারের নির্দেশে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে থাকা খনিজ সম্পদের সন্ধান শুরু করে। আর সেখানে যা পাওয়া গেছে তা ভারতের আগামী 100 বছরের ভবিষ্যৎ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আসাম এবং মেঘালয়ের মাটির নিচে সন্ধান মিলেছে লিথিয়াম, কোবাল্ট এবং অত্যন্ত মূল্যবান রেয়ার আর্থ এলিমেন্টসের বিশাল ভাণ্ডার। আপনারা যারা প্রযুক্তি বোঝেন তারা ভালো করেই জানেন যে আধুনিক দুনিয়ায় সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক ভেহিকেল, ডেটা সেন্টার এবং অত্যাধুনিক মিসাইল বা স্টেলথ ফাইটার জেট তৈরির জন্য এই ক্রিটিক্যাল মিনারেলস কতটা জরুরি। আর এই বাজারটিতে এতকাল একক আধিপত্য বা মনোপলি ছিল চীনের। আপনারা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলের হেডলাইনটি দেখছেন সেটি ভালো করে খেয়াল করুন। এখানে পরিষ্কার বলা হয়েছে ভারত কিভাবে তার ক্রিটিক্যাল মিনারেলসের চাহিদা মেটাতে এবং বৈশ্বিক বাজারে নিজের অংশ সুনিশ্চিত করতে উত্তর পূর্বের মাটির নিচে লুকিয়ে থাকা গ্রাফাইট এবং অন্যান্য খনিজের বিপুল ভাণ্ডারকে কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছে। শুধু আসাম বা মেঘালয় নয়, চীনের নাকের ডগায় বসে থাকা অরুণাচল প্রদেশের মাটির নিচে সন্ধান মিলেছে বিপুল পরিমাণ ড্যানাডিয়াম এবং গ্রাফাইটের। এবার এই দ্বিতীয় আর্টিকেলের হেডলাইনটি দেখুন। এখানে বলা হয়েছে যে ভারত সরকার উত্তর পূর্ব এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে এই ক্রিটিক্যাল মিনারেলস বা কৌশলগত খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ রকেট গতিতে বাড়িয়ে দিয়েছে। যখনই ভারত এই খনিগুলোর সন্ধান পেয়েছে তখনই চীনের পেটে খিল ধরে গেছে। কারণ তারা খুব ভালো করেই জানে ভারত যদি একবার এই রেয়ার আর্থ মেটালসের প্রসেসিং এবং এক্সট্রাকশন শুরু করে দেয় তবে বিশ্ববাজারে চীনের একচেটিয়া দাপট চিরতরে ভেঙে চুরমার হয়ে যাবে। আর এই কারণেই চীন মরিয়া হয়ে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার নাম বদলে নিজেদের দাবি প্রতিষ্ঠা করার সস্তা চেষ্টা চালাচ্ছে। কিন্তু ভারত সরকারের স্পষ্ট বার্তা, এই খনিজ সম্পদ উত্তোলন ভারতের জন্য নন নেগোশিয়েবল। ভারতের টাটা গ্রুপ ইতিমধ্যেই এই অঞ্চলে ম্যাসিভ ডেটা সেন্টার এবং সেমিকন্ডাক্টর প্যাকেজিং প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করে দিয়েছে, যা এই পুরো অঞ্চলের অর্থনৈতিক চেহারাটাই বদলে দিচ্ছে। তবে বন্ধুরা, শুধু মাটির নিচের সম্পদ উদ্ধার করলেই তো হবে না। এই সম্পদকে মূল ভারতের বাজারে এবং আন্তর্জাতিক বাজারে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য ট্রান্সপোর্ট রুট দরকার। আমি ভিডিওর শুরুতেই আপনাদের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের ভৌগোলিক বিপদের কথা বলেছিলাম। বর্তমান সরকার এই চেক পয়েন্টের ওপর থেকে ভারতের নির্ভরশীলতা কমানোর জন্য একটি অত্যন্ত চতুর এবং প্র্যাকটিক্যাল গেম প্লে তৈরি করেছে। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমরা নর্থ ইস্টে যাওয়ার জন্য শুধু এই 22 কিলোমিটারের চিকেন স্নেকের ওপর ভরসা করে বসে থাকবো না। আমরা সরাসরি সমুদ্রপথ ব্যবহার করে মায়ানমারের মধ্যে দিয়ে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করব। আর এই মাস্টার প্ল্যানের নামই হলো কালাকাদ মাল্টি মোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট। এই প্রজেক্টের অধীনে কলকাতার বন্দর থেকে সরাসরি সমুদ্রপথে জাহাজ যাবে মায়ানমারের সিটওয়ে পোর্টে। সেখান থেকে নদীপথ ও হাইওয়ের মাধ্যমে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পণ্য পৌঁছে যাবে আমাদের মিজোরাম এবং আসামে। অর্থাৎ কোনো শত্রু যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের চিকেন স্নেক কেটেও দেয়, তাহলে সমুদ্র ও মায়ানমারের রুট ব্যবহার করে আমাদের নর্থ ইস্ট মূল ভারতের সঙ্গে 100% যুক্ত থাকবে। আপনারা স্ক্রিনে এখন যে গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন তার হেডলাইনটি লক্ষ্য করুন। মায়ানমারে যতই অভ্যন্তরীণ অশান্তি বা গৃহযুদ্ধ চলুক না কেন, ভারতের কূটনীতি কতটা রুথলেস এবং প্রেগমেটিক হতে পারে তা এখান থেকেই স্পষ্ট। ভারত ও মায়ানমারের উচ্চ পর্যায়ের এই বৈঠকে বর্ডার সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স শেয়ারিং জোরদার করার চুক্তি হয়েছে। ভারত একদিকে যেমন মায়ানমারের অফিসিয়াল সরকারের সঙ্গে কথা বলছে, তেমনি বর্ডার এলাকার সুরক্ষার জন্য অত্যন্ত চতুরভাবে কাজ করে যাচ্ছে। ভারত সরকার ইতিমধ্যেই ভারত মায়ানমার বর্ডারে সম্পূর্ণ ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে, যাতে ওপার থেকে কোনো অবৈধ অনুপ্রবেশকারী বা উগ্রপন্থী ভারতের মাটিতে প্রবেশ করতে না পারে। একই সঙ্গে তৈরি করা হচ্ছে ভারত মায়ানমার থাইল্যান্ড ট্রাইল্যাটারাল হাইওয়ে। এই আন্তর্জাতিক হাইওয়েটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে ভারতের উত্তর পূর্বাঞ্চল সরাসরি যুক্ত হবে সাউথ ইস্ট এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর সঙ্গে। তখন আপনি কলকাতা বা গুয়াহাটি থেকে নিজের গাড়িতে চেপে সরাসরি থাইল্যান্ড বা ব্যাংকক পর্যন্ত সড়ক পথে যাতায়াত করতে পারবেন।
এই পরিকাঠামো উত্তর পূর্ব ভারতকে ভারতের একটি অবহেলিত কোণ থেকে বদলে সরাসরি এশিয়ার একটি অন্যতম প্রধান ট্রেড হাবে পরিণত করবে। বন্ধুরা, এবার প্রশ্ন আসে, এই পুরো মহাযজ্ঞে জাপানের মতো একটা দেশ কেন ভারতের সঙ্গে পার্টনারশিপ করতে এতটা আগ্রহী? যেখানে অন্য কোনো দেশ নর্থ ইস্টের পাহাড়ি দুর্গম এলাকায় টাকা খাটাতে দুবার ভাববে, সেখানে জাপান সরকার নিজে থেকে এগিয়ে এসে $1 বিলিয়ন ফান্ডিং করছে। এর পেছনে রয়েছে অত্যন্ত নিখুঁত গ্লোবাল জিওপলিটিক্স। জাপান খুব ভালো করেই জানে যে এশিয়া কেন্দ্রিক চীনের যে আগ্রাসী মনোভাব, তাকে যদি কেউ মাটিতে নেমে টক্কর দিতে পারে তবে সে একমাত্র ভারত। আর সেই কারণেই কোয়াডের অন্যতম প্রধান দুই শক্তিশালী অংশীদার ভারত এবং জাপান হাত মিলিয়েছে উত্তর পূর্ব ভারতের মাটিতে। আপনারা স্ক্রিনে এই শেষ আর্টিকেলের হেডলাইনটি দেখুন, যেখানে পরিষ্কার করে বিশ্লেষণ করা হয়েছে যে ভারত ও জাপানের যৌথ বার্ষিক সামিটের পর কিভাবে আসাম এবং সমগ্র উত্তর পূর্ব ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক গ্রোথ হাব হিসেবে আত্মপ্রকাশ করছে। জাপান এখানে কেবল রাস্তাঘাট বা মেঘালয়ের ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের জন্যই টাকা বরাদ্দ করছে না, তারা ভারতের সঙ্গে যৌথভাবে এই অঞ্চলে রেয়ার আর্থ মিনারেলসের এক্সট্রাকশন এবং হাইটেক প্রসেসিং প্ল্যান্ট তৈরি করতে চলেছে। জাপান এখানে সেমিকন্ডাক্টর লজিস্টিক ইকোসিস্টেম তৈরি করার জন্য আসামে বিপুল বিনিয়োগ করছে। একদা যে পাহাড়গুলোকে পূর্বতন সরকারগুলো দুর্গম এবং আদিবাসী অঞ্চল বলে অবহেলা করে ছেড়ে দিয়েছেন, আজ সেখানে ভারতের দূরদর্শী নেতৃত্ব এবং জাপানি প্রযুক্তির মেলবন্ধনে একটি আধুনিক মিলিশিয়া বা টেকনোলজিক্যাল ফোর্ট্রেস বা দুর্গ তৈরি করা হচ্ছে। চীনের যে ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি রয়েছে, তাকে কাউন্টার করার জন্য ভারত ও জাপানের এই অ্যাক্ট ইস্ট স্ট্র্যাটেজি আন্তর্জাতিক মহলে অত্যন্ত প্রশংসিত হয়েছে। এটি কেবল একটি অর্থনৈতিক করিডর নয়, এটি হলো চীনকে চারদিক থেকে ঘিরে ফেলার একটি অত্যন্ত শক্তিশালী চক্রব্যূহ। সুতরাং বন্ধুরা, আজ আমাদের সামনে এটা দিবালোকের মতো পরিষ্কার যে বর্তমান ভারত সরকার আর কোনো পুরনো ডিফেন্সিভ পলিসি বা রক্ষণাত্মক মানসিকতা নিয়ে চলে না। ভারতের বর্তমান নীতি অত্যন্ত স্পষ্ট এবং প্রেগমেটিক। যদি কেউ আমাদের দেশের অখণ্ডতার উপর চোখ তুলে তাকায়, তবে আমরা কেবল নিজেদের সীমান্ত রক্ষা করব না, বরং শত্রুকে তার নিজের ডেরায় গিয়ে আঘাত করার মতো ক্ষমতা নিজেদের তৈরি করব। বিগত 10 বছরে উত্তর পূর্ব ভারতে প্রায় 16,000 কিলোমিটার বিশ্বমানের ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হয়েছে। গ্রানাইটের পাহাড় কেটে তৈরি করা হয়েছে আধুনিক টানেল, যা দিয়ে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্রহ্মোস মিসাইল কিংবা এয়ার ডিফেন্স সিস্টেম বর্ডার লাইনে মোতায়েন করতে পারবে। ভারতের মূলধারার মিডিয়াগুলো হয়তো চটকদার খবর দেখাতে ব্যস্ত, তাই তারা দেশের এই নীরব এবং ঐতিহাসিক পরিবর্তনকে আপনাদের সামনে তুলে ধরে না। কিন্তু অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের উদ্দেশ্যই হলো আপনাদের সামনে এই নিটোল বাস্তব তুলে ধরা। উত্তর পূর্ব ভারত আজ আর কোনো বাফার জোন বা অবহেলিত সীমান্ত নয়, এটি হলো ভারতের বিশ্বশক্তি বা সুপার পাওয়ার হওয়ার অন্যতম প্রধান লঞ্চপ্যাড। ভারত সরকার এবং আমাদের দূরদর্শী নীতি আজ সেই চিকেন স্নেকের ফাঁসির ফাঁদটিকে চিরতরে কেটে দিয়ে নর্থ ইস্টকে দেশের প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে গড়ে তুলেছে। ভারতের এই নতুন এবং আগ্রাসী আত্মনির্ভরশীল রূপের বিষয়ে আপনাদের কি মতামত, তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই রকম সলিড জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।